দেখো, আমাদের আজকে নতুন চ্যাপ্টার পড়তে হবে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা। কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা বলতে কি বোঝায় দেখো। আচ্ছা, আমরা ক্লাস 11-এ থার্মোডায়নামিক্স পড়েছিলাম। থার্মোডায়নামিক্স বা তাপ গতিবিদ্যা। তাপ গতিবিদ্যায় আমরা লাস্ট কোথায় শেষ করেছিলাম? থার্মোডায়নামিক্সে আমাদের লাস্ট যেখানে শেষ হয়েছিল যে গিবস ফ্রি এনার্জি বা গিবসের মুক্ত শক্তির, ওখানে গিয়ে আমাদের শেষ হয়েছিল এবং একটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম যে ডেল্টা জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস। ওকে, এবং এখান থেকে ফাইনালি আমাদের তিনটে কমেন্ট এখান থেকে আমরা করেছিলাম যে যদি ডেল জি ভ্যালু নেগেটিভ হবে তো রিয়াকশন স্পন্টেনিয়াস, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, এবং ডেল জি ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে রিয়াকশন নন স্পন্টেনিয়াস বা অস্বতঃস্ফূর্ত হবে, আর ডেল জি ভ্যালু যদি জিরো হয় তাহলে রিয়াকশন ইকুইলিব্রিয়ামে থাকবে। ওকে, এখানে আমাদের থার্মোডাইনামিক্স শেষ হয়ে গেছিল। গিবসের ফ্রি এনার্জি, এটা হচ্ছে গিবসের ফ্রি এনার্জির ইকুয়েশন। ওকে, এবং এখান থেকে আমাদের তিনটে আমরা কমেন্ট করেছিলাম যে ডেল জি ভ্যালু যদি নেগেটিভ হবে, তাহলে রিয়াকশন স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত হবে, বিক্রিয়া নিজে থেকেই ঘটবে। আর ডেল জি ভ্যালু যদি পজিটিভ হয় তো বিক্রিয়া নিজে থেকে ঘটবে না, আর ডেল জি ভ্যালু যদি জিরো হয় তাহলে বিক্রিয়া সাম্যাবস্থায় থাকবে। ওকে, এখন যেটা আমাদের পড়তে হবে, আছে দেখো তো, থার্মোডাইনামিক্সের এই গিবসের ফ্রি এনার্জির পর থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাইনেটিক্স। ওকে, গিবসের ফ্রি এনার্জির ইকুয়েশন এখন আমাদের বলে দেবে। আমরা যে এখন যেটা পড়বো কেমিক্যাল কাইনেটিক্স, এখানে ডেল জি এর ভ্যালু নেগেটিভ আমাদের ধরে নিতে হবে, বা বলে দেবে যে সব রিয়াকশনের ডেল জি ভ্যালু নেগেটিভ। তার মানে কি বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। ডেল জি ভ্যালু নেগেটিভ মানে কি রিয়াকশন স্পন্টেনিয়াস। ওকে, কিন্তু দেখো তো এখান থেকে কি কি জানা যাবে না রিয়াকশন সম্পর্কে? বলছে রিয়াকশন তো হবে, ঠিক আছে, নিজে থেকেই ঘটবে, সব ঠিক আছে। তো রিয়াকশন যে নিজে থেকে ঘটবে কত স্পিডে হবে, রিয়াকশন শেষ হতে কত টাইম লাগবে, কোন বিক্রিয়া দ্রুত হবে কোন বিক্রিয়া স্লো হবে, কি করে বুঝবো? ওকে, মানে বিক্রিয়ার ক্রিয়া কৌশল কি, বিক্রিয়াটা কিভাবে হচ্ছে, ওকে, সে সমস্ত কোনো আইডিয়া এই গিবসের ফ্রি এনার্জির ইকুয়েশন থেকে জানা সম্ভব নয়। গিবসের ফ্রি এনার্জি ইকুয়েশন থেকে এটা জানা সম্ভব যে শুধুমাত্র বিক্রিয়া স্পন্টেনিয়াস কি নন স্পন্টেনিয়াস, বিক্রিয়া হবে কি হবে না, সেটা শুধুমাত্র জানা যাবে। ওকে, তাহলে কাইনেটিক্সে আমাদের কি করতে হবে, গতি নিয়ে আলোচনা করতে হবে। কাইনেটিক্স মানে হচ্ছে স্পিড, কোনো রিয়াকশন কোন রিয়াকশন দ্রুত হবে কোন রিয়াকশন স্লো হবে সেটা আমাদের আলোচনা করতে হবে। ওকে, তাহলে গিবসের ফ্রি এনার্জির ইকুয়েশন মানে ডেল জি ভ্যালু নেগেটিভ মানে রিয়াকশন স্পন্টেনিয়াসলি হবে। ওকে, এবার আমাদের যেটা করতে হবে যে রিয়াকশন যদি স্পন্টেনিয়াস হয় তাহলে তার স্পিড কেমন হবে, রিয়াকশনের মেকানিজম কিভাবে ঘটবে সেটা আমাদের আলোচনা করতে হবে। তো কেমিক্যাল কাইনেটিক্স বলতে কি বোঝো দেখো। Chemical kinetics is the branch of physical chemistry which deals with study of rate of reactions, the mechanism by which the reactions proceed and factors affecting rate of reaction. বলছে রসায়নের যে শাখায় রাসায়নিক বিক্রিয়ার হার বা বেগ, বিক্রিয়ার ক্রিয়া কৌশল, বিক্রিয়া হারের উপর প্রভাবকারী বিষয় সম্পর্কে আলোচনা করা হয় তাকে রাসায়নিক গতিবিদ্যা বলে। ওকে, রাসায়নিক গতিবিদ্যা কাকে বলে? যে রিয়াকশন, মনে করো সব রিয়াকশন স্পন্টেনিয়াস, এবার তোমাকে মনে করো কোন রিয়াকশন ফাস্ট হবে কোন রিয়াকশন স্লো হবে সেটা যেখান থেকে আলোচনা করে, এবং রিয়াকশন যে কোন মেকানিজমে হচ্ছে এবং তার উপর কি কি এফেক্ট করবে, কি কি বিষয়ের উপর রিয়াকশনের রেট ডিপেন্ড করবে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তাহলে কেমিক্যাল কাইনেটিক্স মানে গতিবিদ্যা। গতি মানে কি, রিয়াকশন কতটা স্পিডে হবে সেটা নিয়ে আলোচনা করা হবে। তাহলে বিক্রিয়ার গতি নিয়ে যেখানে আলোচনা করা হয়, মেন ফ্যাক্ট হচ্ছে স্পিড অফ রিয়াকশন, রিয়াকশনের স্পিড এবং তার মেকানিজম কিভাবে রিয়াকশন ঘটছে এবং তার উপর কি কি বিষয়ের উপর ডিপেন্ড করছে সেটা নিয়ে যেখানে আলোচনা করা হবে তাকে বলা হবে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা। ওকে, এবার দেখো রাসায়নিক গতিবিদ্যা এই যে বিক্রিয়া হারের উপর ভিত্তি করে, মানে স্পিডের উপর, রিয়াকশন স্লো হতে পারে ফাস্ট হতে পারে, এদের উপর ভিত্তি করে, বিক্রিয়া হারের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায়। ওকে, অন দ্য বেসিস অফ রেট কেমিক্যাল রিয়াকশন আর ডিভাইডেড ইনটু থ্রি ক্যাটাগরিজ। স্পিডের উপর ডিপেন্ড করে কেমিক্যাল রিয়াকশনকে কত রকমভাবে ভাগ করা যায়, যে বিক্রিয়া হারের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায়।
ওকে, কি কি হচ্ছে ভেরি ফাস্ট অর ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন। ওকে, ফার্স্ট আসছে ভেরি ফাস্ট মানে খুবই দ্রুত গতির বিক্রিয়া। যেমন দেখো দ্রুত গতির বিক্রিয়া কারা হয় দেখো, যে জেনারেলি দিস রিয়াকশনস আর আয়নিক রিয়াকশনস, যে সমস্ত বিক্রিয়া আয়নিক মেকানিজমে ঘটে তারা খুব দ্রুত হয়। যেমন নিউট্রালাইজেশন রিয়াকশন, ওকে, প্রেসিপিটেশন রিয়াকশন। ওকে, দিস রিয়াকশন টেক্স অ্যাবাউট 10⁻⁻14 to 10⁻16 বলছে এটা এত ফাস্ট হয় দেখো, বুঝতেই পারছো যে 10⁻14 থেকে 10⁻16 রিয়াকশন কমপ্লিট, মানে মিক্স করার সাথে রিয়াকশন কমপ্লিট, এত ফাস্ট হয়। ওকে, তাহলে অতি দ্রুত বা ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন বা অতি দ্রুত গতির বিক্রিয়া কাদেরকে বলা হয়? বলছে সাধারণত আয়নীয় বিক্রিয়াগুলি অতি দ্রুত গতি সম্পন্ন হয়। এই বিক্রিয়াগুলি সাধারণত 10⁻14 থেকে 10⁻16 সম্পন্ন হয়। এক্সাম্পল কি হতে পারে দেখো, AgNO3 প্লাস NaCl মিক্স করো, AgNO3 সাথে HCl NaCl মিক্স করে দাও, তৈরি হবে AgCl প্লাস NaNO3। দেখো AgNO3 ব্রেক করবে Ag প্লাস প্লাস অফ NO3 মাইনাস, আর NaCl ব্রেক করবে Na প্লাস প্লাস অফ Cl মাইনাস। Ag প্লাস এর সাথে Cl মাইনাস অ্যাড হয়ে AgCl তৈরি করবে, আর Na প্লাস NO3 মাইনাসের সাথে অ্যাড হয়ে NaNO3 তৈরি করবে। দেখো তো আয়নিক মেকানিজমের রিয়াকশনটা হচ্ছে না, যেহেতু আয়নীয় মেকানিজমের বিক্রিয়াটা হচ্ছে এই জন্য এটা খুব ফাস্ট। ওকে, যেমন নিউট্রালাইজেশন রিয়াকশন হতে পারে। যেমন এক্সাম্পল দেখো, এটা এক নম্বর এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল দেখো, বলছে মনে করো NaOH অ্যাসিড বেস রিয়াকশন করাও, NaOH প্লাস HCl কম্বাইন করে কি তৈরি করবে বলো? NaCl সল্ট তৈরি করবে প্লাস ওয়াটার তৈরি করবে, সল্ট ওয়াটার তৈরি করবে। ওকে, দেখো অ্যাসিড বেস রিয়াকশন, এরাও খুব ফাস্ট হয়, ভেরি ফাস্ট রিয়াকশন বা অতি দ্রুত গতির বিক্রিয়া। ওকে, এটা কিভাবে হবে? Na প্লাস প্লাস অফ OH মাইনাস আর HCl ব্রেক করে কি তৈরি করবে বলো? H প্লাস প্লাস অফ Cl মাইনাস। বলছে N এর সাথে Cl মাইনাস অ্যাড হয়ে NaCl তৈরি করবে, আর H প্লাস এর সঙ্গে OH মাইনাস অ্যাড হয়ে তৈরি করবে H2O। ওকে, যেহেতু এটা আয়নিক মেকানিজমে ঘটছে যেটা অতি দ্রুত গতির হয় এবং এই বিক্রিয়া মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ডেই সম্পন্ন হয়ে যায়, মানে মিক্স করার সাথেই রিয়াকশন শেষ, এতটা ফাস্ট হয়। ওকে, তাহলে রাসায়নিক বিক্রিয়া হারের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায়, ভেরি ফাস্ট বা ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন। ওকে, যেগুলো হচ্ছে আমাদের আয়নিক মেকানিজমে ঘটবে। সেকেন্ড যেটা আমাদের সেটা পড়তে হবে যে ভেরি স্লো রিয়াকশন, এমন কিছু কিছু বিক্রিয়া আছে খুবই স্লো। ওকে, যে বিক্রিয়া হতে কয়েক মাস লেগে যায়, কয়েক সপ্তাহ মান্থ এরকম লেগে যাবে, তাদেরকে আমরা বলবো ভেরি স্লো রিয়াকশন। ওকে, তো নেক্সট দেখো, সেকেন্ড আমাদের আসছে, ফার্স্ট হলো ভেরি ফাস্ট অর ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন, সেকেন্ড আসছে ভেরি স্লো রিয়াকশন। দেখো সেকেন্ড দেখো, বলছে ভেরি স্লো রিয়াকশন বা অতি মন্থর গতির বিক্রিয়া। তো রেটের বেসিসে রিয়াকশন তিনটে টাইপে ডিভাইড করা যাচ্ছে, থ্রি ক্যাটাগরিতে ডিভাইড হচ্ছে। তো ফার্স্ট হচ্ছে ভেরি ফাস্ট বাই ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন, যেটা কিনা আয়নিক মেকানিজমে ঘটবে। সেকেন্ড আসছে ভেরি স্লো রিয়াকশন, ভেরি স্লো রিয়াকশন বা অতি মন্থর গতির বিক্রিয়া। তো অতি মন্থর গতির বিক্রিয়া কাদেরকে বলা হয় দেখো, বলছে দিস রিয়াকশন প্রসিড ভেরি স্লোলি, মে টেক ডেজ অর মান্থ টু শো এনি মেজারেবল চেঞ্জ অ্যাট রুম টেম্পারেচার। ওকে, বলছে অতি মন্থর গতির বিক্রিয়া সাধারণ উষ্ণতায় এ ধরনের বিক্রিয়াগুলি এতই মন্থর হয় যে দীর্ঘদিন অপেক্ষা করলেও আপাত দৃষ্টিতে কোনো বিক্রিয়া ঘটছে বলে মনেই হয় না। ওকে, এত মানে স্লো রিয়াকশন হয় যে রিয়াকশন কমপ্লিট হয় 1 থেকে 1 মান্থ 2 মান্থ এরকম টাইম লাগে। যেমন এক্সাম্পল কি দেখো, রাস্টিং অফ আয়রন, লোহার উপর মরিচা পড়া। তোমরা জানো লোহাকে রেখে দিলেই ব্রাউন কালারের যে রাস্টিং সেটা তৈরি হয় না, টাইম লাগে 1 মান্থ 2 মান্থ, ওয়াটার এবং এয়ারের প্রেজেন্সে রাখলে তবেই কিনা রাস্টিং বা মরিচা ধরবে। ওকে, খুব স্লো রিয়াকশন। আর একটা হয় দেখো, CO+2H2 রিয়াক্ট করে মিথানল CH3OH, এটাও অনেক টাইম লাগে হতে রুম টেম্পারেচারে। ওকে, বেস্ট এক্সাম্পল রাস্টিং অফ আয়রন, লোহার উপর মরিচা পড়া, অতি ভেরি স্লো রিয়াকশন, খুব আস্তে আস্তে হয়। নেক্সট আসছে মডারেট অর স্লো রিয়াকশন। নেক্সট টাইপ আসছে মডারেট অর স্লো রিয়াকশন, হচ্ছে দিস টাইপ অফ রিয়াকশনস প্রসিড উইথ আ মেজারেবল রেট at normal temperature. Mostly these reactions are molecular in nature. These reactions are molecular in nature. ওকে, মধ্যম গতির বিক্রিয়া কাদেরকে বলা হয়? অনেক বিক্রিয়া আছে সাধারণ উষ্ণতায় যাদের বিক্রিয়া হার অতি দ্রুত বা অতি মন্থর নয়, এদের মধ্যম গতির বিক্রিয়া বলা হয়।
সাধারণত আণবিক বিক্রিয়াগুলি এইভাবে ঘটে। আণবিক বিক্রিয়া মানে কি, যেখানে কোনো আয়ন্স ফর্মেশন হবে না, নর্মালি রিয়াক্ট করবে। ওকে, যেমন এক্সাম্পল দেখো, ডিকম্পোজিশন অফ H2O2। ওকে, H2O2 এর বিয়োজন বিক্রিয়া, যে H2O2 নাও, তাকে হিট করো, কি তৈরি হবে বলো, 2H2O প্লাস O2। এখানে কোনো আয়নিক ফর্ম তৈরি হয়েছে, আয়ন্স ফর্মেশন হয়েছে না। নেক্সট আসে ইনভার্সন অফ কেন সুগার ইন অ্যাকোয়াস সলিউশন, জলীয় দ্রবণে সুক্রোজের অপবর্তন বিক্রিয়া। ওকে, দেখো চিনি নাও, C12H22O11, একে ওয়াটার দাও আর অ্যাসিড দাও H প্লাস, তো কি তৈরি যাবে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি হয়ে যাবে, তাই না। C6H12O6 গ্লুকোজ আর C6H12O6 ফ্রুক্টোজ তৈরি হয়ে যাবে। ওকে, এরা হচ্ছে অতি মধ্যম মানে মধ্যম গতির বিক্রিয়া। তাহলে রাসায়নিক গতিবিদ্যার বিক্রিয়া হারের উপর ভিত্তি করে, রেটের উপর ডিপেন্ড করে, গতিবেগের উপর নির্ভর করে বিক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভেরি ফাস্ট বা ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন, মানে অতি দ্রুত গতির বিক্রিয়া। সেকেন্ড আসছে ভেরি স্লো রিয়াকশন বা অতি মন্থর গতির বিক্রিয়া। থার্ড আসছে মডারেট অর স্লো রিয়াকশন বা মধ্যম গতির বিক্রিয়া। ভেরি ফাস্ট রিয়াকশন কাদের ক্ষেত্রে দেখা যায় বলো, আয়নিক রিয়াকশনের ক্ষেত্রে হয়, যারা আয়নিক মানে আয়নে ভেঙে বিক্রিয়া করে, যেমন অ্যাসিড বেস রিয়াকশন হতে পারে, তোমার প্রেসিপিটেশন রিয়াকশন হতে পারে, এগুলো খুব ফাস্ট হয়। ওকে, এবং রিয়াকশন কমপ্লিটেড 10⁻⁻14 থেকে 16 এত মানে এত কম সময়ের মধ্যে রিয়াকশন কমপ্লিট হয়ে যায়। আর স্লো রিয়াকশন কি হয় বলো, এই ধরনের রিয়াকশন অনেক টাইম লাগে রিয়াকশন হতে, মানে মোটামুটি 1 মান্থ 2 মান্থ এরকম টাইম লেগে যাবে রিয়াকশন, তাদেরকে বলা হয় ভেরি স্লো রিয়াকশন। আর এটা হচ্ছে মডারেট আর স্লো রিয়াকশন, মডারেট বা মধ্যম গতির বিক্রিয়া। এটা কি হয় বলো, এটা না তো স্লো হয় না তো খুব ফাস্ট হয়, মিডিয়াম হয়। এবং কাদের ক্ষেত্রে এই ধরনের বিক্রিয়াগুলি দেখা যায়, যারা মলিকুলার রিয়াকশন হবে। ওকে, আণবিক বিক্রিয়াগুলি এইভাবে ঘটবে। এক্সাম্পল কি, ডিকম্পোজিশন অফ H2O2 এর বিয়োজন বিক্রিয়া। ওকে, ইনভার্সন অফ কেন সুগার ইন অ্যাকোয়াস সলিউশন, জলীয় দ্রবণে সুক্রোজের অপবর্তন বিক্রিয়া। ওকে, নেক্সট দেখো, আমরা ক্লাসিফিকেশন করলাম কিসের বেসিসে, রেট বা বিক্রিয়া হারের বেসিসে। তো রেট বলতে কাকে বোঝায়, বিক্রিয়ার হার বা গতিবেগ বলতে কি বোঝায়। ওকে, রেটের বেসিসে তো ক্লাসিফাই করে ফেললাম যে স্লো হয়, ফাস্ট হয়, মডারেট হয়। তো রেট কাকে বলে বা বিক্রিয়ার হার বা গতিবেগ বলতে কি বোঝায়। ওকে, তো নেক্সট আমাদের পড়তে হবে রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার হার বা গতিবেগ। ওকে, রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার হার বলতে কি বোঝায় দেখো, মনে করো একটা এক্সাম্পল নাও, মনে করো এ থেকে বি হচ্ছে, মনে করো একটা রিয়াকশন এ থেকে বি হচ্ছে। ওকে, যখন টাইম জিরো, যখন সময় জিরো, তখন একটা এ থেকে বি হচ্ছে না, তাই না। যখন রিয়াকশন স্টার্টই হয়নি, তখন একটা এ থেকে বি হচ্ছে না। যত সময় যাচ্ছে, সময় টাইমের রেসপেক্টে এ থেকে বি হওয়া স্টার্ট হচ্ছে। ওকে, বলছে একক সময়ে কতগুলো এ থেকে বি হচ্ছে, একক সময়ে কতগুলি এ থেকে বি হচ্ছে, মানে এর গাঢ়ত্ব পরিবর্তন কতটা ঘটছে আর বি এর গাঢ়ত্ব পরিবর্তন কত হচ্ছে। মানে বি তো ইনিশিয়ালি জিরো ছিল, তাই না, টাইমের রেসপেক্টে বি তৈরি হচ্ছে, এর পরিমাণ কমছে, বি এর পরিমাণ বাড়ছে। ওকে, টাইমের রেসপেক্টে এর পরিমাণ কি হচ্ছে বলো, এর পরিমাণ কমছে, বি এর পরিমাণ বাড়ছে। যখন বিক্রিয়া স্টার্ট হচ্ছে তখন এ থেকেই তো বি হচ্ছে। তো ইনিশিয়ালি যদি 100 মলিকুলস থাকে, তো সেখান থেকে মনে করো 1 সেকেন্ডে এ থেকে বি 5টা এ ব্রেক করে 5টা বি তৈরি হয়েছে। ওকে, তাহলে এর গাঢ়ত্বের পরিবর্তন কতটা হচ্ছে, বি এর গাঢ়ত্বের পরিবর্তন কতটা হচ্ছে টাইমের রেসপেক্টে, একেই বলা হয় বিক্রিয়ার হার বা রেট অফ রিয়াকশন। রেট অফ রিয়াকশন বলতে কি বোঝায়, যে টাইমের রেসপেক্টে এ মানে বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্ট, বি মানে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট। তাহলে টাইমের রেসপেক্টে বা ইউনিট টাইমে, মানে 1 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে, তো 1 সেকেন্ডে কতগুলি এ থেকে বি তৈরি হচ্ছে, একেই বলা হয় বিক্রিয়ার হার বা গতিবেগ। ওকে, মানে এর গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়, আবার অথবা বি এর গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়, একেই বলা হয় রেট অফ রিয়াকশন। তাহলে রেট অফ রিয়াকশন বলতে কি বোঝায়, হচ্ছে রেট অফ রিয়াকশন ডিফাইন্ড অ্যাজ দ্য চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট পার ইউনিট টাইম। ওকে, একক সময়ে বিক্রিয়কের গাঢ়ত্বের কতটা পরিবর্তন হচ্ছে অথবা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের কতটা পরিবর্তন হচ্ছে, তাকেই বলা হয়
রেট অফ রিয়াকশন, একক সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব পরিবর্তনের হারকে বিক্রিয়া হার বলে। তো আমরা এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কিভাবে লিখতে পারি দেখো, যে রেট অফ রিয়াকশন ইকুয়ালস টু চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট, সে এর গাঢ়ত্ব রিয়াক্ট্যান্টের চেঞ্জ হোক বা প্রোডাক্টেরই চেঞ্জ হোক, তাহলে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট বাই টাইম টেকেন ইন চেঞ্জ, এই টাইম মানে এই চেঞ্জের হওয়ার জন্য কতটা সময় লাগছে। রাসায়নিক বিক্রিয়ার হার বলতে কি বোঝায়, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন বাই এই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়, একেই বলা হয় রেট অফ রিয়াকশন। তো ধরে নাও ডেলটি সময়ে, ধরে নিচ্ছি আমরা ডেলটি ক্ষুদ্র একটা টাইম ধরে নিচ্ছি, যে ডেলটি টাইমে গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে ডেল সি। ওকে, ধরে নিচ্ছি আমরা কি, যে টাইম যখন ডেলটি, তো ডেলটি টাইমে গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে ডেল সি, সে প্রোডাক্টও হতে পারে রিয়াক্ট্যান্টও হতে পারে। তাহলে ইউনিট টাইমে কত হবে বলো, তাহলে ইউনিট টাইমে কত হবে, ডেল সি বাই ডেল টি। ওকে, ইউনিট টাইমে কি হবে বলো, ডেল সি বাই ডেল টি। তো এটাই হচ্ছে রেট অফ রিয়াকশন। ওকে, তাহলে রেট অফ রিয়াকশনকে স্মল আর দিয়ে লেখা হয়, তাহলে আর ইকুয়ালস টু কি বলতে পারি বলো, ডেল সি বাই ডেল টি। এর আগে প্লাস মাইনাস লিখবো, প্লাস কেন, দেখো যদি প্রোডাক্ট হয়, প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে মানে প্লাস হবে, প্রোডাক্টের জন্য আমরা প্লাস ইউজ করব, আর রিয়াক্ট্যান্টের জন্য আমরা কি ইউজ করবো বলো, মাইনাস ইউজ করবো, কারণ রিয়াক্ট্যান্ট তো কমছে টাইমের রেসপেক্টে। তো ডেল সি কে কি বলা হয় বলো, ডেল সি যে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন ইন আ স্মল ইন্টারভেল ডেল টি। তো ডেল টি টাইমে গাঢ়ত্বের পরিবর্তন, বাংলায় কি লিখবো বলো, ডেল টি ক্ষুদ্র সময়ের ব্যবধানে গাঢ়ত্বের পরিবর্তন। ওকে, ডেল টি ক্ষুদ্র সময়ের ব্যবধানে গাঢ়ত্বের পরিবর্তন। প্লাস সাইন কার জন্য ইউজ করবো বলো, প্রোডাক্টের জন্য। তো প্লাস সাইন ইজ ইউজড হোয়ার উই রেফার ফর প্রোডাক্ট কনসেন্ট্রেশন। ওকে, যে প্লাস চিহ্নটি বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্লাস চিহ্নটি বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর নেগেটিভ সাইন কি বোঝায় বলো, নেগেটিভ সাইন ইজ ইউজড হোয়ার উই রেফার ফর রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন। যখন আমরা বিক্রিয়কের গাঢ়ত্ব লিখবো তখন আমরা মাইনাস সাইন লিখবো, যে মাইনাস চিহ্নটি বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বোঝা গেছে? তাহলে একদম সিম্পল লজিক, যে গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়, একক সময়ে যে গাঢ়ত্বের পরিবর্তন হবে তাকেই আমরা বলবো রেট অফ রিয়াকশন। ওকে, তো আমরা জেনারেল ফর্ম ধরে নিয়েছি, ডেল টি টাইমে গাঢ়ত্বের পরিবর্তন ডেল সি, তো ইউনিট টাইমে কত হবে, ডেল সি বাই ডেল টি, এটাই হচ্ছে রেট। ইউনিট টাইমে যে কনসেন্ট্রেশনের চেঞ্জ সেটাই হচ্ছে আর। তো সেটা যদি প্রোডাক্টের ক্ষেত্রে হয় তো প্লাসে লিখবো, কেন, বি বাড়ছে টাইমের রেসপেক্টে। আর যদি আমরা রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে লিখি আমরা, তো আমরা কি লিখবো বলো, মাইনাস সাইন লিখবো। ওকে, তাহলে আমাদের এক্সপ্রেশন কি হবে বলো, রেট আর ইকুয়ালস টু প্লাস মাইনাস ডেল সি বাই ডেল টি। ওকে, তাহলে রেট অফ রিয়াকশন বোঝা গেছে কাকে বলে। রেট কাকে বলে, যে গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়। ওকে, একক সময়ে গাঢ়ত্বের পরিবর্তনের হারকে, সে বিক্রিয়ক হতে পারে বিক্রিয়াজাত পদার্থ হতে পারে, গাঢ়ত্বের পরিবর্তনের হারকে কি বলা হয় বলো, রেট অফ রিয়াকশন। ওকে, তো এটা গ্রাফিক্যালি বুঝতে হবে যে কিভাবে এটা হচ্ছে। দেখো গ্রাফিক্যালি আমরা কিভাবে করব, সেজন্য এটা গ্রাফ প্লট করতে হবে, পজ করে টুকে নেবে। তো এক্সাম্পল হিসেবে এ থেকে বি হচ্ছে, দেখো মনে করো একটা রিয়াকশন এ থেকে বি হচ্ছে। ওকে, তো গ্রাফ প্লট করলে কিভাবে করতে পারি দেখো, নিচে নেব আমরা টাইম, এদিকে নেব আমরা কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব। ওকে, এদিকে সময়, এদিকে গাঢ়ত্ব। ওকে, এবার দেখো যদি আমরা এর ক্ষেত্রে বলি রিয়াক্ট্যান্ট, তো রিয়াক্ট্যান্টের কি হচ্ছে বলো, রিয়াক্ট্যান্টের যখন রিয়াকশন স্টার্ট হয়নি তখন রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম, মানে ইনিশিয়ালি বা প্রারম্ভিক অবস্থায় রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন বা বিক্রিয়কের গাঢ়ত্ব সর্বাধিক। টাইমের রেসপেক্টে এ থেকে বিতে কনভার্ট হচ্ছে, তাহলে টাইমের রেসপেক্টে এর পরিমাণ কমছে, বি এর পরিমাণ বাড়ছে, তাই না? তাহলে মনে করো এখানে ইনিশিয়ালি এর কনসেন্ট্রেশন এখানে ম্যাক্সিমাম, আর বি এর কনসেন্ট্রেশন জিরো, কারণ বি তৈরি হয়নি। টাইম যত বাড়ছে এর কনসেন্ট্রেশন তত কমছে, আর বি এর কনসেন্ট্রেশন তত বাড়ছে। ওকে, এটা হচ্ছে এ বা রিয়াক্ট্যান্ট,
রিয়াক্ট্যান্ট এ বা বিক্রিয়ক এ, আর এটা হচ্ছে প্রোডাক্ট বি। ওকে, টাইমের রেসপেক্টে এর কনসেন্ট্রেশন কমবে, বি এর কনসেন্ট্রেশন বাড়বে। ওকে, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, মনে করো এখান থেকে আমি এর কতটা চেঞ্জ হচ্ছে আগে দেখো। মনে করো যখন ইনিশিয়ালি রিয়াকশন স্টার্ট হয়েছে, আমি এখানে দুটো ইন্টারভেল নিয়ে নিচ্ছি। মনে করো এই পজিশনে, এই পয়েন্টে যখন টাইম t1, তখন এখানে এর কনসেন্ট্রেশন ছিল a1। ওকে, আর আমি এখানে নিচ্ছি যে টাইম যখন t2, তখন কনসেন্ট্রেশন ছিল a2। ওকে, প্রথমে রিয়াক্ট্যান্ট দিয়ে বোঝো যে কিভাবে রেট বের করতে হবে। তো দুটো পয়েন্ট নিয়ে নেবো গ্রাফের উপর। যখন টাইম, দুটো ইন্টারভেল নিয়ে নিচ্ছি টাইমের। মনে করো যখন টাইম t1, তখন এর কনসেন্ট্রেশন ছিল a1। আর যখন রিয়াকশন হতে হতে যখন টাইম t2, তখন কনসেন্ট্রেশন আছে a2। ওকে, মানে বিক্রিয়া শুরু মনে করো t1 = 1 সেকেন্ড, তখন কনসেন্ট্রেশন ছিল a1। ওকে, আর যখন 5 মিনিট বাদে, যখন t2 মানে 5 মিনিটস, তখন তার গড়াত্ব হচ্ছে a2। তাহলে চেঞ্জ কতটা হয়েছে বলো? তো দেয়ারফোর দেখো, ডেল এ ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো? চেঞ্জ কতটা হয়েছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হয়। তাহলে ফাইনাল কনসেন্ট্রেশন কত বলো? a2 মাইনাস ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত বলো? a1। ওকে, এটা হচ্ছে ডেল এ, মানে এর গাঢ়ত্বের পরিবর্তন। এর গাঢ়ত্বের পরিবর্তন কতটা হয়েছে? a2 মাইনাস a1, তাই না? চেঞ্জ তো a1 থেকে স্টার্ট হয়েছে, a2 থেকে শেষ হয়েছে, তাহলে চেঞ্জ কতটা হয়েছে? a2 মাইনাস a1। ওকে, আর টাইমের পরিবর্তন কতটা হয়েছে বলো? ডেল টি ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো? t2 মাইনাস t1। ওকে, এটা হলো ডেল টি। ওকে, এবার আমাকে বলো তাহলে ডেল টি টাইমে গাঢ়ত্বের পরিবর্তন কত বলো? ডেল এ। দেখতেই পাচ্ছি আমরা, টাইম যখন ডেল টি, তখন গাঢ়ত্বের পরিবর্তন ডেল এ। তাহলে ডেল টি টাইমে গাঢ়ত্বের পরিবর্তন ডেল এ। তাহলে ইউনিট টাইমে গাঢ়ত্বের পরিবর্তন কত হবে বলো? ডেল এ বাই ডেল টি। এটাই তো রেট। ইউনিট টাইমে রিয়াক্ট্যান্টের গাঢ়ত্বের পরিবর্তন, ইউনিট টাইমে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের চেঞ্জ। ওকে, একক সময়ে বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন, এটা তো রেট বিক্রিয়কের রেসপেক্টে বললে। তাহলে রেট আর ইকুয়াল টু কি বলতে পারি বলো? মাইনাস ডেল এ বাই ডেল টি। মাইনাস কেন হলো দেখো, এখানে যে আমরা ডেল এ মাইনাস a2 মাইনাস a1 করেছি, তো বড় কে বলো তো? a1 গ্রেটার দেন a2, তাই না? আমরা যদি গ্রাফে দেখি, বড় কে বলো? কনসেন্ট্রেশন বেশি কার? a1 এর, a2 এর কম। তাহলে যদি আমরা a2 মাইনাস a1 করি, ভ্যালু কি আসবে বলো? নেগেটিভ আসবে। বোঝা গেছে? তাহলে রিয়াক্ট্যান্টের জন্য নেগেটিভ সাইন ইউজ করা হয়। তাহলে রিয়াক্ট্যান্টের রেসপেক্টে বললে কি আসছে বলো? আর ইকুয়াল টু মাইনাস ডেল এ বাই ডেল টি। কেন? কারণ a1 এর কনসেন্ট্রেশন বেশি a2 এর থেকে, এই জন্য মাইনাস এসছে। ওকে, যদি আমরা প্রোডাক্টের রেসপেক্টে বলি, দেখো তাহলে কি হবে। তো প্রোডাক্টের রেসপেক্টে বলতে গেলে তোমাকে আগে গ্রাফ প্লটের এখানে দুটো পয়েন্ট নিতে হবে। তো মনে করো যখন টাইম t1, তখন বি এর কনসেন্ট্রেশন মনে করো b1। আর যখন প্রোডাক্ট 5 মিনিট বাদে, যখন আরেকটা টাইম নাও, যখন টাইম t2, তখন কনসেন্ট্রেশন কত হবে বলো? b2। ওকে, তাহলে দেয়ারফর কনসেন্ট্রেশনের চেঞ্জ কত হবে বলো? দেয়ারফর ডেল বি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এই কনসেন্ট্রেশন সাইন দিই, থার্ড ব্র্যাকেট মানে কনসেন্ট্রেশন বোঝায়, গাঢ়ত্ব বোঝায়। তাহলে ডেল বি ইকুয়াল টু কি হবে বলো? b2 মাইনাস b1। ওকে, আর টাইমের চেঞ্জ কত হয়েছে বলো? ডেল টি। ডেল টি মানে কি? t2 মাইনাস t1। তাহলে আবার সেই একই ব্যাপার, ডেল টি টাইমে গাঢ়ত্বের পরিবর্তন ডেল বি। তো দেয়ারফর ডেল টি টাইমে গাঢ়ত্বের পরিবর্তন কত? ডেল বি। তাহলে ইউনিট টাইমে গাঢ়ত্বের পরিবর্তন কত হবে বলো? ডেল বি বাই ডেল টি। তো ইউনিট টাইমে এটা হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ, বি মানে তো প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ ডেল বি বাই ডেল টি। তো এটাকেই কি বলা হয় বলো? রেট। কারণ ইউনিট টাইমে এটাই তো একক সময়ে গাঢ়ত্বের পরিবর্তন কত হচ্ছে? ডেল বি বাই ডেল টি। তো দেওয়ার পর আমরা কি বলতে? আর ইকুয়াল টু প্লাস ডেল বি বাই ডেল টি। কেন প্লাস হলো? কারণ দেখো কনসেন্ট্রেশন দেখো b2 গ্রেটার দেন b1, b2 গ্রেটার দেন b1, এই জন্য রেজাল্ট কি এসছে? পজিটিভ। তাহলে প্রোডাক্টের জন্য যদি আমাকে রেট লিখতে হয়, তাহলে আমরা কি লিখবো বলো? প্লাস সাইন ইউজ করব। আর রিয়াক্ট্যান্টের জন্য রেট লিখতে গেলে আমরা কি লিখবো বলো? মাইনাস সাইন ইউজ করব।
আর সিম্পল লজিক, একক সময়ে গাঢ়ত্বের যে পরিবর্তন তাকেই বলা হয় রেট অফ রিয়াকশন। তাহলে আমরা রেট, এই এ থেকে বি হচ্ছে, এর জন্য আমরা রেট কি লিখতে পারি বলো? রেট আমরা কিভাবে লিখতে পারি? আর সমান সমান মাইনাস ডেল এ বাই ডেল টি, কষ্ট আমরা কি বলতে পারি বলো প্রোডাক্ট দিয়ে বললে, প্লাস ডেল বি বাই ডেল টি। বোঝা গেছে? ডেল এ বাই ডেল টি এটা কার কনসেন্ট্রেশন চেঞ্জ বোঝাচ্ছে বলো? রিয়াক্ট্যান্টের বা বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন বোঝাচ্ছে একক সময়ে। আর ডেল বি বাই ডেল টি কি বোঝাচ্ছে বলো? একক সময়ে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন, ডেল বি বাই ডেল টি। ওকে, প্রোডাক্টের জন্য প্লাস সাইন হবে, রিয়াক্ট্যান্টের জন্য মাইনাস সাইন হবে। রেট আমরা কাকে বলবো? ইউনিট টাইমে গাঢ়ত্বের যে পরিবর্তন হবে, সেটা প্রোডাক্টের হতে পারে, রিয়াক্ট্যান্টেও হতে পারে। বোঝা যাচ্ছে রেট কিভাবে লিখতে হয়? এবার এই রেট অফ রিয়াকশন বা বিক্রিয়া হার কত রকমের হবে? এবার পড়তে হবে যে রেট অফ রিয়াকশনের টাইপ পড়তে হবে। বিক্রিয়ার হার হচ্ছে দুই প্রকার। ওকে, রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার হার দুই প্রকার। একটা বলে অ্যাভারেজ রেট অফ রিয়াকশন বা গড় বিক্রিয়া হার, আর একটা বলে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিয়াকশন বা তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাহলে এই যে বিক্রিয়া হার আমরা ক্যালকুলেশন করলাম, এটা দু রকমের হতে পারে। একটা হচ্ছে গড় বিক্রিয়া হার হতে পারে, একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার হতে পারে, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিয়াকশন। তো নেক্সট লেখো রেট অফ রিয়াকশন বা বিক্রিয়া হার। রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার হার দুই প্রকার। একটা হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিয়াকশন বা গড় বিক্রিয়া হার, আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিয়াকশন বা তাৎক্ষণিক বিক্রিয়া হার। ওকে, তো অ্যাভারেজ রেট অফ রিয়াকশন কাকে বলা হয়? বলছে দ্য রেট অফ রিয়াকশন ওভার এ সার্টেন মেজারেবল পিরিয়ড অফ টাইম ডিউরিং দ্য কোর্স অফ রিয়াকশন কল্ড অ্যাজ অ্যাভারেজ রেট অফ রিয়াকশন। ওকে, অ্যাভারেজ করা মানে কি বলো? মনে করো একটা রিয়াকশন বিভিন্ন স্টেপে বিভিন্ন টাইপের হচ্ছে, তাই না? তো কি করা হয়? সবকটাকে গড় করা হয়। ওকে, তো এখানে তাই একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন এবং উক্ত সময়ের ব্যবধানের অনুপাতকে গড় বিক্রিয়া হার বলা হয়। ওকে, তো গড় বিক্রিয়া হার কাকে বলে? গ্রাফ দিয়ে বোঝো ভালো করে যে কিভাবে বের করা হয়। ওকে, এদিকে টাইম নিয়ে নাও, এখানে আমরা টাইম নিচ্ছি এদিকে, আর এই সাইডে আমরা কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব নিচ্ছি, কনসেন্ট্রেশন। ওকে, সেই একই সেম গ্রাফ। মনে করো টাইমের রেসপেক্টে এর কনসেন্ট্রেশন কি হচ্ছে বলো? আর এক্সাম্পল আমরা নিচ্ছি কি বলো? এক্সাম্পল এ থেকে বি হচ্ছে। ওকে, সেম এক্সাম্পল। তো দেখো যখন টাইমের রেসপেক্টে এর পরিমাণ কি হচ্ছে বলো? টাইমের রেসপেক্টে এ কমছে, আর বি এর পরিমাণ কি হচ্ছে বলো? টাইমের রেসপেক্টে বাড়ছে। ওকে, এটা এর কনসেন্ট্রেশন, এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, রিয়াক্ট্যান্ট এ, এটা হচ্ছে প্রোডাক্ট বি। ওকে, তো অ্যাভারেজ বলতে কি বোঝায় দেখো, বলছে মনে করো এখানে একটা পয়েন্ট নিয়ে নাও। আচ্ছা এইভাবে না, ভালো করে মনে করো এখানে একটা পয়েন্ট নাও, এখানে একটা পয়েন্ট নিচ্ছি। ওকে, আর একটা পয়েন্ট আমরা এখানে নিচ্ছি। যে রিয়াকশন শুরু হওয়ার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসার জন্য আমরা অ্যাভারেজ করব, যে কতটা গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে আর এই এতটা পরিবর্তনের জন্য কতটা টাইম লাগছে। ওকে, তো প্রথমে আমরা রিয়াক্ট্যান্ট দিয়ে ক্যালকুলেট করব। রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কিভাবে অ্যাভারেজ করব আমরা? অ্যাভারেজ মানে কি দেখো, দুটো ডিফারেন্ট পজিশনে পয়েন্ট নিতে হবে দূরে দূরে। ওকে, তো অনেকটা টাইম পরে আমরা রিয়াক্ট্যান্টের কতটা ইনিশিয়ালি স্পিড বেশি থাকে, পরে গিয়ে কমে যায়, তাই না? ইনিশিয়ালি রিয়াকশনের স্পিড কি থাকে বলো? বেশি থাকবে, পরে গিয়ে কমবে। তাহলে এই যে মিডিলে স্পিড সব জায়গায় সমান নয়, তাহলে আমরা এটাকে কি করবো? অ্যাভারেজ করতে হবে। তো এখানে একটা পয়েন্ট নিচ্ছি আর দূরে আর একটা পয়েন্ট নিচ্ছি। ওকে, তো দেখো এই ফার্স্ট পয়েন্টের জন্য এটাকে অ্যাড করো। তাহলে দেখো গাঢ়ত্ব, এই পয়েন্টে গাঢ়ত্ব কত আছে বলো? ওকে, এখানে আমরা গাঢ়ত্ব নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা এ থেকে বি না করে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট করে দিই, বুঝতে একদম সুবিধা হবে। এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট আর এখানে প্রোডাক্ট পি, মানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে।
তাহলে এখানে কনসেন্ট্রেশন রিঅ্যাকট্যান্টের আমরা আর লিখবো, আর প্রোডাক্টের এখানে আমরা পি লিখবো। ওকে, তাহলে আমাকে বলো এই পয়েন্টে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন আমরা R1 নিচ্ছি। ওকে, আর এই কনসেন্ট্রেশন চেঞ্জের জন্য বলো কতটা টাইম লাগছে, এটাকে আমরা কাট করব টাইম অ্যাক্সিসে। তো টাইম লাগছে আমাদের T1। ওকে, এখানে একটা পয়েন্ট নিয়েছি যেখানে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন হচ্ছে কনসেন্ট্রেশন অ্যাক্সিসে কাট করলে R1 আসছে ধরে নিচ্ছি, আর এর করসপন্ডিং টাইম কি আসছে বলো T1। ওকে, সেকেন্ড পয়েন্টের জন্য করো, দেখো সেকেন্ড পয়েন্টের জন্য কি আসছে, এটাকে কনসেন্ট্রেশন অ্যাক্সিসে কাট করো। ওকে, তো এই পয়েন্টটাকে আমরা বলছি R2। ওকে, R2, আর এর করসপন্ডিং টাইম কতটা হবে দেখো, টাইম অ্যাক্সিসে কাট করে দাও, এই পয়েন্টটাকে আমরা বলবো T2। ওকে, যখন টাইম আমাদের T1, তাহলে T1 টাইমে কনসেন্ট্রেশনের চেঞ্জ R1, আর T2 টাইমে কনসেন্ট্রেশনের চেঞ্জ R2। ওকে, এর যে মিডলে যে গ্যাপ, এই যে এটাই কনসেন্ট্রেশনের চেঞ্জ বোঝাচ্ছে, দেখো তো R2 মাইনাস R1 মানে কি, এটা হচ্ছে ডেল R, তাই না, এটা হচ্ছে আমাদের ডেল R। আর টাইমের যে চেঞ্জ, এটা হচ্ছে টাইমের চেঞ্জ বোঝাচ্ছে, টাইমের চেঞ্জ কত হয় বলো, ডেল টি। ওকে, টাইমের চেঞ্জ আসছে আমাদের ডেল টি। তো আমরা এখান থেকে কি বলতে পারি বলো, তাহলে আর অ্যাভারেজ ইকুয়ালস টু কি আসবে, এখান থেকে আমি লিখতে পারি আর অ্যাভারেজ এভি সমান সমান কি বলতে পারি বলো, রিঅ্যাকট্যান্টের চেঞ্জ কি আসছে বলো। আচ্ছা এটা বাদে আমাকে আগে বলো, তাহলে এখানে ডেল আর ইকুয়ালস টু আমরা কি বলতে পারি বলো, আগেরটার মতো ডেল আর ইকুয়ালস টু কি বলো, R2 মাইনাস R1, তাই না, R2 মাইনাস R1 রিঅ্যাকট্যান্টের চেঞ্জ। আর ডেল টি মানে কি বলতে পারি বলো, T2 মাইনাস T1। তাহলে এবার সেই একই মেথড আছে, ডেল টি টাইমে রিঅ্যাকট্যান্টের চেঞ্জ কত আসছে, ডেল আর, আর ইউনিট টাইমে কত হবে বলো, ডেল আর বাই ডেল টি। তো দেয়ার ফোর আর ইকুয়ালস টু কি বলো, মাইনাস ডেল আর বাই ডেল টি। নেগেটিভ সাইন কেন, কারণ R1 গ্রেটার দেন R2। ওকে, R1 গ্রেটার দেন R2 হওয়ার জন্য কি হয়েছে বলো, নেগেটিভ সাইন এসছে, তাহলে রিঅ্যাকট্যান্টের রেসপেক্টে রেট কি এসছে আমাদের বলো, মাইনাস ডেল আর বাই ডেল টি। ওকে, ডেল টি টাইমে কনসেন্ট্রেশন চেঞ্জ ডেল আর, এখানে পয়েন্ট নিয়েছি, তা কিছুটা টাইম পরে গিয়ে T2 টাইমে কনসেন্ট্রেশনের চেঞ্জ কত আসছে, R2। ওকে, প্রোডাক্টের রেসপেক্টে করতে হবে, তো প্রোডাক্টের রেসপেক্টে আমরা আর একটা করে গ্রাফ এঁকে দেখাচ্ছি, একটা মিলে দেখালে বুঝতে অসুবিধা হতে পারে। দেখো সেম গ্রাফ প্লট করতে হবে, দেখো এখানেই করছি আমরা। এখানে নেব টাইম, এদিকে কনসেন্ট্রেশন, টাইমের রেসপেক্টে এর কনসেন্ট্রেশন কমছে, বি এর কনসেন্ট্রেশন বাড়ছে। ওকে, এটা হচ্ছে আমাদের রিঅ্যাকট্যান্ট আর, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট পি। তো প্রোডাক্টের রেসপেক্টে করব, তাহলে দুটো টাইম নিতে হবে, তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা এখানে নিচ্ছি, সেকেন্ড পয়েন্ট আমরা এখানে নিচ্ছি। ওকে, দেখো তাহলে এটাকে কনসেন্ট্রেশন অ্যাক্সিসে কাট করাও। ওকে, এটাকে যদি আমরা কনসেন্ট্রেশন অ্যাক্সিসে কাট করিয়ে দিই, তাহলে এই পয়েন্টটা কি হবে বলো, P1, P1 কনসেন্ট্রেশন প্রোডাক্টের, আর এই এই করসপন্ডিং টাইম কি হবে বলো, এটাকে কাট করে দাও, তাহলে এটা T1। ওকে, আর এই পয়েন্টের জন্য করসপন্ডিং টেম্পারেচার করসপন্ডিং কনসেন্ট্রেশন কি আসছে বলো, P2, P2, আর এটাকে টাইম অ্যাক্সিসে কাট করে দাও, তার করসপন্ডিং টাইম আসছে T2। ওকে, তাহলে প্রোডাক্টের এই ইন্টারভ্যালের মধ্যে প্রোডাক্টের চেঞ্জ কতটা হয়েছে বলো, প্রোডাক্টের চেঞ্জ আসছে আমাদের ডেল পি, দেখো এইটুকু চেঞ্জ বোঝাচ্ছে যে এই পয়েন্টে ডেল পি, ডেল পি, আর টাইমের চেঞ্জ কতটা আসছে বলো, ডেল টি। ওকে, তাহলে আমাদের সেই একই মেথড, তাহলে এখানে আমরা ডেল পি, ডেল পি ইকুয়ালস টু কি বলতে পারি বলো, ডেল পি
del P equals to P2 minus P1 আর del T equals to কি বলতে পারি বলো, T2 minus T1, T2 minus T1। তো একই মেথড, del T টাইমে কনসেন্ট্রেশন চেঞ্জ del P, ইউনিট টাইমে কনসেন্ট্রেশন কত চেঞ্জ হবে বলো, del P বাই del T। এর আগে কি এটাই তো রেট অফ রিঅ্যাকশন, দেয়ারফর আর ইকুয়ালস টু আমরা কি বলতে পারি বলো, আর সমান সমান কি বলতে পারি বলো, মাইনাস সরি প্লাস del P বাই del T। কেন? কারণ P2 P1 গ্রেটার দেন P2, তাই না? সরি, P2 গ্রেটার দেন P1, P2 গ্রেটার দেন P1, যে কারণে প্রোডাক্টের আগে কোন সাইন এসছে বলো, প্লাস সাইন। বোঝা গেছে? অ্যাভারেজ কিভাবে বের করতে? অ্যাভারেজ মানে অনেকটা টাইমের ইন্টারভেলে কতটা চেঞ্জ হচ্ছে, দুটো পয়েন্ট নিয়ে নেবে, সেটাকে কনসেন্ট্রেশন অ্যাক্সিসে কাট করাবে, করসপন্ডিং টাইম অ্যাক্সিসে কাট করিয়ে দেখবে যে ডেল কতটা টাইমের ব্যবধান হচ্ছে, কতটা কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে। সেটা রিঅ্যাক্ট্যান্টেও হতে পারে, সেটা আমাদের প্রোডাক্টেও হতে পারে। ওকে, তাহলে এই টাইম, তাহলে ডেল টি টাইমে চেঞ্জ ডেল, আর ইউনিট টাইমে কত হবে? ইউনিট টাইমে যা হবে সেটাই তো রেট, আমরা তো তাই জানি রেটের ডেফিনেশন। ওকে, অ্যাভারেজ মানে টাইমের চেঞ্জটা অনেকটা বেশি হবে। ওকে, আর যদি আমাদের ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন বলে, তখন আমাদের কি করতে হবে বলো, ইনস্ট্যান্ট করতে হবে। তখন দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স, টাইমের ইন্টারভেলটা অনেকটা কম হয়। তাৎক্ষণিক মানে কি? ইনস্ট্যান্টেনিয়াস মানে তাৎক্ষণিক। তাৎক্ষণিক মানে কি? মানে তৎক্ষণাৎ কতটা হচ্ছে। ওকে, বিক্রিয়া শুরু হওয়ার তোমাকে বলা হলো 1 সেকেন্ড পরে রেট কত। ওকে, মানে টাইমের ডিফারেন্স ওর মধ্যে, মানে চেঞ্জের মধ্যে 1 সেকেন্ড, তার থেকেও কম এরকম পরিবর্তন বোঝালে তখন আমরা কি করবো বলো, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন, বা তখন তাকে তাৎক্ষণিক বিক্রিয়া হার বলা হয়। অ্যাভারেজ মানে দেখো গড় করেছি, অ্যাভারেজ করেছি আমরা, একটা পয়েন্ট এখানে নিয়েছি আর একটা পয়েন্ট এখানে নিয়েছি। ওকে, যদি তাৎক্ষণিক বলতে তো একটা পয়েন্ট এখানে, তার 1 সেকেন্ড বাদে মানে এখানে আর একটা পয়েন্ট, এদের মধ্যে কি চেঞ্জ সেটা বোঝাতো। আর এখানে টাইম ইন্টারভেল দেখো এতটা, এটা হচ্ছে আমাদের ডেল টি, তাই না? এখানে দেখো এই যে এতটা হচ্ছে আমাদের ডেল টি টাইম ইন্টারভেল, আর এখানে যদি দুটো পয়েন্টকে কাট করানো হয় তো দেখো একদম পুরো মিলিতে চলে আসবে। এদের মধ্যে ডেল টি এর চেঞ্জ কি হবে বলো, খুবই কম হবে। তো ডেল টি এর চেঞ্জ যখন খুব কম হবে তখন তাকে বলা হবে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন। আর যখন ডেল টি এর ভ্যালু অনেক বেশি হবে তখন তাকে বলা হবে অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন। ওকে, তো নেক্সট আমাদের করতে হবে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন। পজ করে টুকে নেবে।